আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আজকে আমাদের হচ্ছে ফার্স্ট লাইভ ক্লাস। আমাদের এগ্রি এর কোর্সের ব্যাংক যেই কোর্সটা ছিল সেটার ফার্স্ট লাইভ। তো আমরা অলরেডি অনেকগুলা ক্লাস প্রোভাইড করছি টেলিগ্রামে। সো টেলিগ্রামে প্রাইভেট গ্রুপে যারা আছো তারা ওই ক্লাসগুলো আগে করে নিও। হ্যাঁ, ওইখানে যেই লাইভগুলো মিস আছে, ঠিক আছে, টেলিগ্রামে যে লাইভগুলো হয় নাই, সেই যে ভিডিওগুলো দেওয়া হয় নাই সেগুলোই হচ্ছে আমরা এখানে লাইভ আকারে নিব আর কি। সো সবকিছুই তোমরা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা। সো শুরু করি আমরা, ওকে? আচ্ছা, ফার্স্ট যে কোয়েশ্চেন, মহাকর্ষ অভিকর্ষ থেকে খেয়াল করো, মহাকর্ষীয় ধ্রুবক ও জি এর মাত্রা এর মান যথাক্রমে, এটার আনসার কি হবে? এখন অনেকে বলতে পারো যে ভাই এটা তো একটা ইজি জিনিস, এটা তো সবাই পারবে, কিন্তু এই জায়গাটাতেই হচ্ছে মিস্টেক হয়। আমি শিওর 100 জনের মধ্যে এখানে প্রবলেম ফেস করবে কমপক্ষে 70%, এই সহজ প্রবলেমটাতেই। কিভাবে খেয়াল করো। এই মানটা যাদের মুখস্থ তারা তো ঠিকঠাক মতো বসাইছই। এই যে এই এটুকু কিন্তু মুখস্থ থাকবে সবার, যে 6.673 × 10⁻11। বাট পরে কি, নিউটন মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড স্কোয়ার নাকি এখানে হচ্ছে L³ M1 T−2, এই জিনিসটা আসলে সবাই গুলায় ফেলবা। তো এই জন্য যেটা করবা, সূত্র তো সবার অবশ্যই মাথায় আছে। সূত্রটা কি ছিল? সূত্র ছিল হচ্ছে আমাদের F = G M1 M2 ডিভাইডেড বাই কি, আর স্কোয়ার। ওকে। সো এখান থেকে আমরা কিসের এককটা বাইর করতে চাচ্ছি? জি, তাই না? মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে জিটা যদি এক সাইডে রাখি তাহলে কি হবে? এখানে যদি লিখি G = কি হবে? হবে কি, F r² M1 M2। ঠিক আছে। সো এখানে যদি আমরা একটু সবগুলা মাত্রাগুলা বসাই তাহলে কি হয়? দেখো, আমরা ফোর্সের ক্ষেত্রে মাত্রা কি ছিল? ফোর্সের ক্ষেত্রে মাত্রা আমরা সবাই জানি, সেটা হচ্ছে এম। যদি F = ma হয় তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে বড় এম, আর এ হচ্ছে কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে L T−2। তার মানে এটা হচ্ছে M L T−2 ইন্টু, সাথে কি আছে, আর স্কোয়ার, মানে কি, L², তাই না, দৈর্ঘ্যের একক মিটার। আর নিচে হচ্ছে M1 M2, তার মানে হচ্ছে M²। বুঝছো? নিচে হচ্ছে M², দুইটা এম যেহেতু দেওয়া আছে। ওকে। তাহলে এখন কি হবে খেয়াল করো, এখান থেকে এম এম কাটা যাবে। তাহলে এম এম যদি কাটা যায় তাহলে এখানে কি হবে, নিচে থাকবে শুধুমাত্র, উপরে থাকবে কি এল, এই একটা এল, আর এই হচ্ছে আরেকটা এল, তাহলে কি হবে, L³ ওকে। আর এখানে কি হবে, এখানে হচ্ছে T−2, নিচে হচ্ছে এম। তাহলে এখানে আলটিমেটলি কি দাঁড়াইলো, মিটার M−1 L³ T−2। তাহলে এটা আসলে মানে কার সাথে মিলে একটু খেয়াল করো তো, নিচে কি এমন কোনো মান দেওয়া আছে যেটার সাথে মিলে? কোনটার সাথে মিলে দেখো তো? L³ M−1 T−2। তাহলে এখানে হচ্ছে একটা ভুল ওরা করছে আই থিংক, L³ T−2। আচ্ছা, এখানে এই যে এখানে একটা ভুল করছে ওরা, একটু খেয়াল করো, এখানে M ইনভার্স হবে, বাকি সব ঠিকই আছে। ইনভার্সটা ওরা দিতে ভুলে গেছে হয়তোবা। তো এই হচ্ছে আমাদের আনসার। আই থিংক সবাই বুঝতে পারছো। এককটা একটু খেয়াল করলে কিন্তু হয়ে যাবে, বাউতে এই ধরনের প্রবলেম সবসময় আসে আর কি। তারপর দেখো, একটি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত? এটার আনসার কত? ভূস্থির তার মানে কি, ভূমির সাথে এটা সংযুক্ত আছে, তাহলে ভূমিতে যে আবর্তনকাল সেটাই হচ্ছে তার নিজস্ব আবর্তনকাল হবে। তাহলে ভূমির ক্ষেত্রে আবর্তনকাল কত? 24 আওয়ার। এগুলো মুখস্থ টাইপের জিনিস, অবশ্যই মাথায় রাখবা যাতে পরীক্ষায় আসলে ঠাস ঠাস করে দাগাই দিয়ে আসতে পারো। সহজ জিনিস ভুল করা যাবে না, ঠিক আছে? তারপর খেয়াল করো, বৃহস্পতি গ্রহের ভর দেওয়া আছে এত এবং ব্যাসার্ধ দেওয়া আছে, বৃহস্পতি পৃষ্ঠের মুক্তিবেগ কত? তাহলে মুক্তিবেগ সংক্রান্ত প্রবলেম সবসময় আসে, খেয়াল করো। বাউতে আসছে 16-17-তে, এবং এটা দেখার পরে কি মনে হয়, এটা ক্যালকুলেশনটা কি পারা যাবে নাকি পারা যাবে না? জি একটু পারা মাথা যাবে। চুলকাবা সবাই, আমি জানি। সো এই প্রবলেমটা কিন্তু পারা যায়, একটু টেকনিক খাটায়া। ঠিক আছে। অনেকে বলতেছে ভাই জয়েন দিতে পারতেছি না। কেন, সবাই তো জয়েন দিতে পারতেছে, জাস্ট জয়েন দিলেই হয়ে যাবে, এখানে এনেবল করা আছে সবকিছু। ওকে। আচ্ছা, তো খেয়াল করো, এখানে মুক্তিবেগের ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল? আমাদের মুক্তিবেগের ক্ষেত্রে সূত্র আই থিংক সবারই মাথায় থাকার কথা। সূত্র হচ্ছে V=√2GM ডিভাইডেড বাই কি, আর। ওকে। তো চলো আমরা জিনিসগুলো বসাই, ভয় পাওয়ার কিছু নাই। ক্যালকুলেশন কিভাবে হয় এটা একটু দেখলে বুঝতে পারবা। উপরে কত, 2 ইন্টু জি এর মানটা কত একটু আগে দেখে আসছি, 6.67 ইন্টু 10⁻, কত, -11। ওকে। ইন্টু এখানে কিসের মান দেওয়া আছে?
এম এর মান কিন্তু দেওয়া আছে, ভরটা কিন্তু দেওয়া আছে। ভরটা কি? 1.9 ইন্টু 10⁻27 ডিভাইডেড বাই আর। আর মানে কি আসলে? এই যে 7 × 10⁻7। তাহলে এই পুরোটার উপরে কি আছে? রুট ওভার আছে, তাই না? তাহলে এটা সলভ করাটা অনেকের কাছে ডিফিকাল্টিস মনে হইতে পারে যে ভাই কিভাবে সলভ করব। তো এটা একটু অন্যভাবে তোমাদেরকে আমি দেখাই কিভাবে সলভ করা যায়। প্রথমেই হচ্ছে তোমরা এই টেন ওয়ালা যেগুলো আছে সবগুলো একসাথে করে নাও। সূচক যেগুলো আছে দেখো, এখানে 10⁻7, তাই না? তাহলে আমি যদি একটু আলাদা করে লিখি, তাহলে এখানে 2 ছিল, এখানে হচ্ছে 6.6, আর এখানে মনে করো যে 1.9, নিচে হচ্ছে 7। ঠিক আছে, আমি টেন গুলোকে আলাদা করতে চাচ্ছি। তাহলে কি হয়? 10⁻−11, এই যে এটা আসলো। তাহলে এটার সাথে এই 10⁻7 কি গুণ আকারে আছে, তার মানে পাওয়ার যোগ হবে। ঠিক আছে, নিচে কি দেখো, 10⁻7 হচ্ছে ভাগ আকারে আছে, তাহলে উপরে আসলে এটা কি হবে? মাইনাস হবে। তাহলে -7। তো এটুক কি বুঝছো? বুঝার কথা, এটুক বুঝার জি কথা। ভাইয়া। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো। জি এই ভাইয়া, যে বুঝতে পারছি। 6.6, তাহলে 6.6 যেটা আছে এটাকে আমি যদি আমার তর্কের খাতিরে এটাকে 7 বানায় ফেলি, জোর কইরা, অসুবিধা আছে? 7 বানায় ফেলি, তাহলে 7 7 কাটা। ঠিক আছে, 7 7 কাঠা। তো এখন একটু খেয়াল করো, এখানে কত আসে দেখো তো। 10⁻−11 -27, সরি, -11 + 27 আবার -7, এটা কত আসে? 27 - 7 মানে হচ্ছে 20, 20 - 11 মানে কত? 9। ঠিক আছে, জি তাহলে 10 টু দি পাওয়ার কত হয়? 9। তাহলে আমি হচ্ছে ইচ্ছে করে এই 10 টু দি পাওয়ার 9 থেকে একটা 10 নিয়ে আসি বুঝার খাতিরে। এখানে কত আছে? 1.9। তাহলে 1.9 সাথে একটা 10 যোগ করলাম, তাহলে এখানে কি থাকবে আর? এখানে থাকবে 10⁻8। তাহলে 1.9 এর সাথে 10 যোগ করলে কত হয়? 19 হয় না? কথা কি বুঝতে পারতেছো? এটুক জি এটুক ভাইয়া। যদি 19 হয় তাহলে এখানে হবে 10⁻8। এই পুরাটুকুতে কি ছিল? 10⁻9 ছিল, একটা 10 এখানে গুণ করতেছি, তাহলে 19 হয়ে যায়, তাই না? সো আলটিমেটলি থাকে 10⁻8। তো এই 19টাকে তর্কের খাতিরে মনে করো কত? 20। কথা কি বুঝতে পারতেছো? জি 20 ভাইয়া, মনে বুঝতে করো। পারছি। তাহলে 20 × 2 কত হয়? 40, তাই তো? জি আচ্ছা, পুল্লাপান আমাকে মেসেজ করতেছে, তো বুঝতেছি না, একটু একটু দাঁড়াও তো। একটু দাঁড়াও। আমি একটু জয়েন দিয়ে আসি তাদেরকে, একটু তোমরা পোজ করো। আচ্ছা দেখো, এই ক্যালকুলেশনটা একটু খেয়াল করো। এই জিনিসগুলো কি বুঝছো? মানে আমি কিভাবে কি করছি, নাকি একটু হিজিবিজি হয়ে গেছে? আচ্ছা, তো এখানে, জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানে কত হয়? 40 না? তাহলে আলটিমেটলি এখানে দাঁড়াইলো 40 ইন্টু কত? 10 টু দি পাওয়ার কত? 10⁻8 না? বুঝতে পারছো? 8। তাহলে এই পুরোটার উপরে কি ছিল? জি রুট ভাইয়া। ওভার ছিল। তাহলে 10⁻8 এর উপরে রুট রুট হইলে ওভার। কত হয়? 4। আর 40, একটু দেখো তো এখানে কোনটাকে স্কোয়ার করলে প্রায় 40-এর কাছাকাছি মান আসে? কোনটাকে করলে দেখো, প্রথমটাকে করো তো, 6 6 36। তাহলে এইটাই তো 40-এর কাছাকাছি একটা মান। এই বুঝো নাই? দেখো, 10⁻8 কে যদি আমি রুট করি তাহলে কত হয়? টেন জি টু দি ভাইয়া, পাওয়ার ফোর আর এখানে হচ্ছে কি ছিল? 10⁻, মানে 40-এর উপরে রুট। তার মানে 40-এর উপরে রুট করা যে কথা, এই আমার আনসারে যেটা আছে এটাকে স্কোয়ার করলে যেটা, এটা তো সেমই কথা, তাই না? তাহলে একটু খেয়াল করো, এখানে √40। তাহলে √40 আসলে কিসের কাছাকাছি আসে? প্রায় 6-এর কাছাকাছি না? 6 পয়েন্ট সামথিং। আমি কি বুঝাইতে পারছি? আমি তো কিছু মান ধরে নিছিলাম, একদম এক্সাক্ট মান তো আসবে না। এটাই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে 6 × 10⁻4। সবাই বুঝছো প্রবলেমটা? বুঝার কথা। জি ভাইয়া, বুঝতে পারছি। একদম ইজি ক্যালকুলেশন, না না পারার কিছু নাই, একটু একটু পেছায়া থাকবে, বাট তুমি ধরে ধরে এভাবে ধাপে ধাপে করলেই হয়ে যাবে। পরে প্রবলেমটা খেয়াল করো, মঙ্গল গ্রহের ব্যাস দেওয়া আছে এত কিলোমিটার এবং পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ কত হবে? তাহলে আবার হচ্ছে মুক্তিবেগ সংক্রান্ত কাহিনী। তো মঙ্গল গ্রহ সংক্রান্ত জিনিস যেহেতু বলছে, এটা কি তোমাদের মুখস্থ থাকার কথা না? মুখস্থ আছে কারোর? মুখস্থ তো থাকার কথা এই বি মানটা। হবে না ভাইয়া? আনসার হচ্ছে কি? ভি হবে। এটা তোমরা নিজেরা করো, করতে পারবে না?
ভি ইকুয়ালস টু কি হবে, রুট ওভার টু ই, 2 GR। 2 GR। তো যেহেতু মঙ্গল গ্রহ, এটা একটু মুখস্থ টাইপের, সো পরীক্ষায় আসলে ঠাস করে বসাই দিবা, ক্যালকুলেশন করার আর জরুরি হবে না এই জায়গাটাতে। আচ্ছা, কোন কৃত্রিম উপগ্রহের উচ্চতা ও আবর্তনকালের মধ্যে সম্পর্ক, এই প্রবলেমটা দেখো কতবার আসছে। ঠিক আছে, দেখো এই প্রবলেমটা তোমাদের সময় আসার সম্ভাবনা অনেক আছে এটাতে। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করবা? তো এটা করার জন্য আগে কয়েকটা জিনিস জানতে হবে। কি সেটা? এই প্রবলেমটা কি বলছে, কৃত্রিম উপগ্রহের উচ্চতা ও আবর্তনকালের সম্পর্ক। তার মানে আমি একটু কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত জিনিসগুলো একটু আঁকানোর চেষ্টা করি। এই মনে করে হচ্ছে তোমার আহ সূর্য, ওকে। আর সূর্যকে কেন্দ্র করে কি ঘুরতেছে, মনে করো একটা স্যাটেলাইট আছে এখানে, স্যাটেলাইট, এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই নামটা কি চেঞ্জ বাংলাদেশে। করা যায় না? সবকিছু তো চেঞ্জ হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট চেঞ্জ করা উচিত। আচ্ছা খেয়াল করো। হ্যাঁ, বাংলাদেশ তো স্যাটেলাইট নামকরণ করা হয়েছে। হয়েছে হয়েছে, আচ্ছা আমি তো খেয়াল নাই আমার। আচ্ছা দেখো, তাহলে এইখান থেকে এই যে এই সূর্য যেটা আছে, সূর্য বা যে কোনো একটা প্ল্যানেট মনে করো, সূর্য ধরবো কেন, কোনো একটা প্ল্যানেটকে কেন্দ্র করে ঘুরতেছে এইভাবে। ঠিক আছে, তো এখন দেখো এখান থেকে এই যে আমার স্যাটেলাইট যেটা আছে, এটার দূরত্বটাকে যদি আমি এ ধরি, আমার কথা কি বুঝতে পারতেছো? এটাকে যদি জি। আমি এ ধরি, তাহলে এই যে প্ল্যানেট যেটা আছে, এখান থেকে সামথিং উচ্চতাকে আমি কি ধরতে পারি, এইচ ধরতে পারি না? এটুকু এইচ বলতে পারি না? তোমরা কি বেসিকটা বুঝতে পারতেছো যে একটা প্ল্যানেট থেকে এইচ উচ্চতায় স্যাটেলাইট ঘুরতেছে, আবার ওই প্ল্যানেটের কেন্দ্র থেকে ওই স্যাটেলাইটের দূরত্বকে বলতেছি এ। তাহলে এখান থেকে বলতেছি দেখো, এ সমান, আমরা এটা একটু মুখস্থ টাইপের, আমাদের প্ল্যানেটের যে একদম স্যাটেলাইটের যে দূরত্বটুকু আমরা বের করে ফেলতে পারি। কি সেটা? GMT² / 4 পাই স্কোয়ার। এ কিউব সমান কি হবে? GMT² / 4 পাই স্কোয়ার। এটা হচ্ছে মুখস্থ। এটা কিসের মান? এটা হচ্ছে এই যে আমাদের প্ল্যানেটের কেন্দ্র থেকে ওই স্যাটেলাইটের দূরত্ব। কথা বুঝতে পারছো? আর ওই প্ল্যানেটের উপর থেকে ওই ওই স্যাটেলাইটের দূরত্ব হচ্ছে এইচ। তার মানে এটা হচ্ছে এই কি বলা যায় এটাকে, পরিধি থেকে দূরত্ব হচ্ছে এইচ, আর পুরাটুকুর দূরত্ব হচ্ছে কত, এ। তাহলে আমাকে একটু বলো তো, এই যে এই যে মানটুকু আছে এখান থেকে আমি কি বলতে পারি, যে এ মাইনাস, এটা এটা কি, এটাকে কি বলতে পারি, এটা ব্যাসার্ধ বলতে পারি না প্ল্যানেটের, ঠিক না? হ্যাঁ আর তাহলে R+H কি বলতে পারি, এ বলতে পারি কি না? এ কিউব বলতে পারি কি না? বা এ বলতে পারি কি না বলো? এ জি হবে। ভাইয়া। R+H = A। তাহলে আমাদেরকে কি বের করতে বলতেছে, আমাদেরকে বলতেছে এইচ এর মানটা কত। তাহলে এইচ এর মানটা কি হবে? H = A - R। সো এ কিউব সমান যদি এইটা হয়, তাহলে এ সমান কি হবে? GT² / 4 পাই স্কোয়ার কি, 1/3। আমরা যদি কিউবকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এইটা মাইনাস কি, আর, তাহলে জাস্ট মাইনাস আর। তাহলে এটাই হচ্ছে আমার কিসের মান, এইচ এর মান। আমি কি বুঝাইতে পারছি? সংক্ষেপে এর থেকে ভালো বোঝানো আসলে পসিবল না, যেহেতু তোমাদের হাতে সময়ও কম। বুঝছো? তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে বি। বুঝছো? আচ্ছা, পরের প্রবলেমটা জি দেখো। ভাইয়া। কোনটি মহাকর্ষীয় বিভবের বিভবের একক নির্দেশ করে? তো মহাকর্ষীয় বিভবের একক নির্দেশ করে, এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাকে সূত্রটা জানতে হবে। বিভবের একক হবে V = ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান, এটা ইনফিনিটি জায়গা থেকে কোনো কিছু আনলে যে ওয়ার্কটা হয়, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই কি হবে, তার ভরটা। এটাই হচ্ছে তার বিভব। তাহলে ওয়ার্ক ডানের যে একক, এটা কি, জুল না? জুল। জুল। আর নিচে কি, কেজি। তাহলে জুল পার কেজি কি হবে অ্যান্সার? জুল পার কেজি। এখানে কি জুল পার কেজি আছে? ওয়ার্ক ডান, এই যে জুল মানেই তো কি, নিউটন মিটার না? তাহলে আনসার হচ্ছে কি, এ। জুলের পরিবর্তে কি লিখতে পারি, নিউটন মিটার। তাহলে কি হবে, নিউটন মিটার পার কেজি। একদম সিম্পল। ঠিক আছে, পরে প্রবলেমটা খেয়াল করো। হঠাৎ সংকুচিত হয়ে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে দিনের দৈর্ঘ্য কি পরিবর্তন হবে? এটা সাউথে আসে, বিশেষ করে এগ্রির অন্যান্য ইউনিভার্সিটিতে দিয়ে দিতে পারে, এরকম সংকুচিত হইলে কি হয়, হঠাৎ করে কি চেঞ্জ হয়ে যায়, ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যায়, তারপর হচ্ছে তার পর্যায়কাল চেঞ্জ হয়ে যায়। এই ধরনের কোয়েশ্চেনে ডিফিকাল্টিস ফেস করো তোমরা অনেকেই। দেখো এই প্রবলেমটা পারলে বাকিগুলোও পারবা। এখন আমাকে বলো তো, যাই চেঞ্জ হোক, ব্যাসার্ধ চেঞ্জ হোক আর দৈর্ঘ্য যেটাই চেঞ্জ হোক, তাদের ভরবেগ কি চেঞ্জ হবে? কে বলতে পারবা? ভরবেগ কি চেঞ্জ হবে? হ্যাঁ।
ভরবেগ কি পরিবর্তন হবে? কথা হচ্ছে ভরবেগ পরিবর্তন হবে না, ভরবেগ সেমই থাকবে। বুঝছো? এই জিনিসটা তো বোঝা যায় নিত্যতা সূত্র থেকে। তাহলে ভরবেগ, কৌণিক ভরবেগটাকে আমরা সেম রাখতেছি। তাহলে এল ইকুয়ালস টু এল ড্যাশ, এগুলো হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে এল এল মানে কি হবে? আই ওমেগা না? তাহলে আই ওমেগা ইকুয়ালস টু আই ওমেগা ড্যাশ। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলছি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে, তাহলে আই ড্যাশ ওমেগা ড্যাশ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? প্রথম ক্ষেত্রে হচ্ছে এম আর স্কোয়ার, এটা হচ্ছে সিম্পল, ইন্টু ওমেগা মানে কত? 2 পাই বাই টি। সিম্পলি বসায় দিলাম। ওই সাইডে আমরা কি লিখতে পারি? ওই সাইডে আমরা লিখতে পারি আই ড্যাশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এম, এমটা তো আর চেঞ্জ হচ্ছে না, এম আর স্কোয়ার। এই আর স্কোয়ার মানে কি হবে? এখন ব্যাসার্ধ কি হয়ে যাচ্ছে? এই আর ড্যাশটাই তো কি তার প্রথম আর এর কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে না? তাহলে ইন্টু আর স্কোয়ার মানে কত? আর স্কোয়ার বাই 4, ইন্টু 2 পাই বাই, কি হবে? 2 পাই বাই টি ড্যাশ। এই টি ড্যাশটাই তো আমরা বের করতে বলছি, তাই না? যে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। কথা কি ধরতে পারতেছো? তাহলে এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি না? এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার, 2 পাই, 2 পাই। ঠিক আছে? তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি টি ড্যাশ যেটা, এটা হবে অ্যাকচুয়ালি 1/4 ইন্টু কি টি হবে না? এটুক বের হইছে। তো আমাদেরকে বলছে দৈর্ঘ্যের পরিবর্তন কি হবে। তাহলে পরিবর্তনটা কিভাবে বের করবো? জাস্ট ওয়ান থেকে এটা বিগ করে দিব, তাই না? তার আদি থেকে পরবর্তীটা বিগ করে দিলেই তো হয়ে যায়, ইন্টু কি টি। তাহলে এখানে কি হবে? 3/4 ইন্টু কি হবে? টি। এটুক কি বুঝছো? বোঝার কথা। তাহলে থ্রি বাই জি ফোর ভাইয়া। ইন্টু টি। তাহলে কি বলছে? দিনের দৈর্ঘ্য নর্মালি কত হয়? 24 হয় না? এটা তো সবাই জানো, 24। তাহলে 4 × 4 কত? 24, 3 × 4 কত? 18। তাহলে আলটিমেটলি আনসার কত? 18 ঘন্টা কি হবে? হ্রাস পাবে, যেহেতু এক থেকে বিগ করতেছি। ঠিক আছে? এই ধরনের প্রবলেম আসলে আশা করি পারবা সবাই। মিট করে আরেকবার রাখো, একটু রিপিট। একটু মিট করে রাখো এখানে। দেখো রিপিটের কিছুই নাই। আমরা কি বলছি? যে আমাদের দৈর্ঘ্য, আমাদের ব্যাসার্ধ যে মানে যতই চেঞ্জ হোক, আমাদের কৌণিক ভরবেগটা সেমই থাকবে। তো এই জায়গাটা থেকে এম আর স্কোয়ার 2 পাই বাই টি, এদিকে আর এর মান বসাইছি কি অর্ধেক হইছে মানে r² বাই 4। এদিকে হচ্ছে টি ড্যাশ, যেহেতু নতুন টি বের করতে চাচ্ছি, জাস্ট এটাই বের করছি। বের করে আমরা যেই এক্সপ্রেশন পাইছি, এখন বলছে যে দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। পরিবর্তনটা কিভাবে বের করে? নতুন যেটা থাকে t ড্যাশ/t ডিভাইড বাই টি। ঠিক আছে? এটা থেকে ইজিলি বলা যায় যে ওয়ান মাইনাস যেটা থাকে ওইটাই হচ্ছে তার পরিবর্তন। তাহলে ওয়ান থেকে আমরা যেটা পাইছি ওটা বিয়োগ করে জাস্ট আমরা টি এর মান কত? 24 ঘন্টা নর্মালি থাকে। ঠিক আছে? তাহলে 24 বসাইছি, আনসার চলে আসছে 18। বুঝতে পারছো? ভাই এই প্রশ্নটা কি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর কিউব এটা দিয়ে করা যাবে? বি স্কোয়ার ইকুয়ালস টু আর কিউব। r³ এইটা আবার কি সূত্র? আমি এটা টি স্কোয়ার নাকি কেপলারের সূত্র নাকি? জি ভাইয়া এই তো। জি জি। কেপলারের সূত্র দিয়ে, দেখো কেপলারের সূত্র দিয়ে করলে হয়তো ক্যালকুলেশনে একটু গন্ডগোল পাকায় যেতে পারে। তাও ট্রাই করে দেখো মিলার কথা। ওকে। আচ্ছা, পরবর্তী প্রবলেমটা দেখো। ভূপৃষ্ঠের যে স্থানে মধ্যাকর্ষণজনিত ত্বরণ দেওয়া আছে কত? 10 মিটার/সেকেন্ড স্কয়ার, সেখানে 5 কেজি ভরের একটি বস্তুর ওজন কত? এই কোয়েশ্চেনটা কি একটু কনফিউজিং মনে হয় সবার কাছে? ত্বরণ দেওয়া আছে, সিম্পলি মাথায় রাখবা, ত্বরণ দেওয়া আছে, এম দেওয়া আছে, এটা বস্তু যেখানেই থাক, সোজা কি হবে? F = m এ। তো এখানে এই যে মধ্যাকর্ষণজনিত, তারপর বলছে যে ভূপৃষ্ঠের যে স্থানে মধ্যাকর্ষণজনিত ত্বরণ 10 মিটার/সেকেন্ড স্কয়ার দিছে, এটা দেখে অনেকে একটু তালগুলো পাকায় যাবা যে এখানে কি আর কোনো চেঞ্জ হবে কিনা, আহ্নিক গতির চেঞ্জ আসবে কিনা। নো, সিম্পলি মান যেটা দেওয়া থাকবে ওইটাই বসাবা। 10 × কত? 5। এটা কত? 50 নিউটন। ঠিক আছে? কে মিউট করতেছো না? তোমাদেরকে বারবার বলতেছি মিউট করার জন্য। ইসান, দীপ্ত, মিউট করো, কারণ রেকর্ড ক্লাস তো তোমরাই করবা, তাই না? সো আচ্ছা, খেয়াল করো, পরের প্রবলেমটা খেয়াল করো। সর্বনিম্ন কত বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরবে না? এই প্রবলেমটা কি একজনও আছো যে ভাই পারবো না? এটা না এগারো পারলে মাইক দশমিক দেওয়া বারো উচিত। 12 11.12। মিটার পার এটা কি সেকেন্ড কিলোমিটার/সেকেন্ড হবে নাকি মিটার/সেকেন্ড হবে? এটা নিয়ে অনেকে কনফিউশন হয়ে যায়। নাকি সেন্টিমিটার পার কিলোমিটার। সেকেন্ড হবে? তাহলে দেখো, কিলোমিটার/সেকেন্ড হইলে ডেফিনেটলি 11.12 হবে। তো 11.12 এটা মাথায় রাখো।
এটা থেকে বাকি যেগুলো থাকবে ওগুলো কনভার্ট করে আনসার বের করবা, যদি কিলোমিটারে দেওয়া না থাকে। তাহলে এই মানটা অবশ্যই মুখস্থ রাখবা, অবশ্যই মুখস্থ রাখবা যে মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11 পয়েন্ট কত 12, যে বেগে মারলে আসলে সে পৃথিবী ছেড়ে মায়া ত্যাগ করে চলে যাবে। আচ্ছা, পরের প্রবলেমটা খেয়াল করে, এটা খুবই ভাইটাল একটা প্রবলেম, এটাকে আমি 3 স্টার দিয়ে রাখতেছি। ঠিক আছে, প্রবলেমটা পড়ো সবাই। পৃথিবীর চতুর্দিকে আর ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে একটি উপগ্রহ ঘুরছে। কক্ষপথের ব্যাসার্ধ 1% কমালে এর গতি শতকরা কত বৃদ্ধি পাবে? এই প্রবলেমটা কয়জনে ধরতে পারতেছো আমি জানি না, তোমরা নিজের একটু খাতা কলম নিয়ে করো তো। ভাউতে আসছিল 14-15-তে। তোমরা সবাই একটু খাতা কলম নাও, নিয়ে নিজেরা একটু ট্রাই করো তো, দেখো পারো কিনা। আচ্ছা, আমি তার মধ্যে একটু করে দিচ্ছি, খেয়াল করো। এখান থেকে বলছে কি কক্ষপথের ব্যাসার্ধ 1% কমালে গতি শতকরা, তাহলে গতির সূত্র কি ছিল উপগ্রহের ক্ষেত্রে? ভি ইকুয়ালস টু 2 GM নাকি GM/r? GM/r, 2 GM কখন হয়? যখন মুক্তিবেগের কথা বলে। ঠিক আছে, মুক্তিবেগ বললে তখন কি হবে? তখন 2 দিয়ে গুণ করতে হয়, আদারওয়াইজ এটা নর্মালি GM/rই হয়। বুঝতে পারছো? আচ্ছা, তো GM/r এখন আমাকে বলছে কি যে কক্ষপথের ব্যাসার্ধ কি বলছে 1% কমালে। 1% কমালে তার মানে কি, আর মনে করো যে সিম্পলি আর, তাহলে আর ড্যাশ কি, আর ড্যাশ হচ্ছে 1% কমাইছে, দ্যাট মিনস কি, ধরো 100% ছিল, 1% কমাইছে মানে কত, 90%। 99। তাই না? না সরি, 99%, 1% কমাইছে মানে তো 99%, সিম্পল হিসাব, জটিলতার কিচ্ছু নাই। তাহলে এখান থেকে যদি আমি মানগুলা বসাই, তাহলে GM এটা কি চেঞ্জ হবে? এটা তো চেঞ্জ হবে না। আর আর এর মানটা কি 90% বলছে, তার মানে 90 ডিভাইডেড বাই কত, 100। আমি কি বুঝাইতে পারছি? দেখো তো, একটু তো বুঝছো, না বোঝার কোনো কারণ নাই। তাহলে এখান থেকে খেয়াল করো কি লেখা যায়, 100 ডিভাইডেড বাই 99 রুট ওভার ইন্টু কি লেখা যায়, GM/, এখানে তো আর ছিল না, আর পার্সেন্ট মানে 99% আর এর, তাহলে GM/, কি হবে, আর রুট ওভার। একটু কি বুঝছো? মানে আমি এই যে ভিতরে যে মানটুকু ছিল, এই আমি সরাসরি বসায় ফেলছি, কি বলছে যে 1% কমাইছে মানে কত, 99%। তাহলে আর এর 99% মানে তো এইটা, তাহলে এইটা আমি বাইরে বের করে নিয়ে আসছি মানে কত, নিচে যেটা থাকবে এটা উপরে যাবে, 100 ডিভাইডেড বাই 99 ইন্টু GM/r। একটু কি বুঝছো? সহজ ক্যালকুলেশন, বুঝার কথা। তাইলে হ্যাঁ, এই বুঝছি। এখান থেকে কি করা যায়, এটুক মানে কি, এটুক মানে কি, এটার মানে কি, এটা মানে তো আমরা জানি, এটার মানে হচ্ছে ভি, তাই তো? তাহলে আমরা ভি ডেস যেহেতু বের করতে চাচ্ছি, তাহলে এখানে কি হবে, 100, 100 স্কোয়ার মানে 100-এর উপরে রুট আছে মানে কত, 10 হবে। আর নিচে হচ্ছে কত, 99 ইন্টু কত, ভি। তাই তো, এই ভিটা তো আমরা শুরুতেই জানি যে ভি ইকুয়ালস টু GM/r, তাহলে ভি। তাহলে এখন বলো তো এই মানটা কত হবে? কেউ আন্দাজ করতে পারো? আনসারটা দেখো, উপরে দেখো কত 10, নিচে 99 আর 100, এটা কি কাছাকাছি মান না? তাহলে এই যে 100-কে যদি আমরা রুট করি কত আসে, 10 আসে। তাহলে 99-কে যদি রুট করি, তাহলে কিসের কাছাকাছি মানটা আসবে, 10-এর কাছাকাছি আসবে না? ধরতে পারতেছো? ভাইয়া। হ্যাঁ। তাহলে হ্যাঁ, আমরা 10-কে যদি 10 দিয়ে ভাগ করি, মনে করো 99 তো একদম কাছাকাছি হচ্ছে নিয়ার অ্যাবাউট 100, তো 10-কে যদি 10 দিয়ে ভাগ করি আলটিমেটলি কি থাকে, 10ই থাকে না? মানে 10-কে 10 দিয়ে ভাগ করলে 1 ওয়ান। থাকে, তাই না? আমরা সেম জিনিস দিয়ে ভাগ করতেছি 1%, তার মানে 1ই থাকতেছে। তার মানে ভি এর 1%, তাহলে আনসার কত হবে? আনসার দেখে তো বোঝা যায় যে 0.5% জীবনও হবে না, কাছাকাছি মান হচ্ছে 1%। ধরতে পারতেছো সবাই? সিম্পল জিনিস কিন্তু এগুলা। আচ্ছা, আবিহা কিছু বলবা? তুমি হ্যান্ড রাইজ করে বসে আছো, কিছু বলবা? আচ্ছা, সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, তো এই মুক্তি বেগটা, যে কোশ্চেনটা, ওই কোশ্চেনটা আমি করতাম, মানে কি এই বেগটা জাস্ট নর্মালি কি ওই জিনিসটাই করছে, কি ওই বেগে ছাড়লে এর চেয়ে বেশি আর বেগ লাগবে না এরকম? এইটার মানে হচ্ছে যে তুমি এই ব্রেকটা দিলে ওই আসলে তোমার যে কক্ষপথ যেটা আছে এটা ছাইরেই বের হয়ে যাবে। মানে জিনিসটা তোমাকে একটু বুঝাই, আমি খেয়াল করো। প্রথমত হচ্ছে যে
এই মনে করো তোমার পৃথিবী। হ্যাঁ, আর এই মনে করে যে একটা বস্তু, এটা হচ্ছে তার বায়ুমণ্ডল, তাই না? বা কক্ষপথ মনে করো, হ্যাঁ অনেকগুলা কক্ষপথ আছে। তো একটা বস্তুকে তুমি মনে করো একটা বেগে মারছো, যে বেগে মারলে সে অ্যাকচুয়ালি এগুলার মায়া ত্যাগ করে বাইরে চলে যাবে, মানে ফেরত আসবে না আর। বুঝতে পারছো? সে কক্ষপথ থেকে বের হয়ে যাবে। বুঝছো? কক্ষপথ থেকে সে বের হয়ে যাবে। তা না হলে তো এই জায়গায় যদি আসে, তাহলে মনে করো যে একটা বস্তু, মনে করো যে তুমি এখানে আসো, তাই না? তো একটা বস্তু তুমি এখানে ছুঁড়ে মারছো, হ্যাঁ ছুঁড়ে মারলে কি হবে? হিসাব মতো এখানে পড়ে যাওয়ার কথা। উপরে মারলে কি নিচে পড়ে হুম, যাওয়ার কথা না? তাহলে আরেকটু জুড়ে যদি মারো, হ্যাঁ তাহলে কি হবে আলটিমেটলি? এইভাবে করে আইসা তোমার মাথায় পড়ে যাবে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ আরেকটু উপরে যদি মারো, তাহলে জিনিসটা কি কক্ষপথে ঘুরে এসে তোমার মাথায় পড়ে যাবে। মুক্তিবেগ মানে জি। হচ্ছে আমি এমন একটা বেগে মারবো, যেই বেগে মারলে পৃথিবী তার ফিরে আসবে না। সে কক্ষপথে থাকবে অথবা কক্ষপথের বাইরে চলে যাবে। বুঝতে পারছো? ন্যূনতম যে বেগটা, এর নিচে মারলে আবার চলে আসবে পৃথিবীতে। আচ্ছা। তো তখন মানে ওই জায়গায় তার গ্র্যাভিটেশন যে ফোর্সটা, গ্র্যাভিটিটা, হুম। ওইটা মনে হয় একবারে পুরো জিরো হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তখন এটা আর কাজ করবে না। বুঝছো? ওকে। আচ্ছা, পরের প্রবলেমটা খেয়াল করো। সূর্যের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ? এটা সবসময় পরীক্ষায় আসে তোমাদের এগ্রিতে। এটাকে স্টার দিয়ে রাখতেছি, তোমাদের এগ্রি স্পেশাল এগুলা। এগুলো হচ্ছে এগ্রি স্পেশাল। এগুলো তোমরা পাবাই পাবা। কি সেটা? মুখস্থ করে ফেলো আমার সাথে। সূর্যের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ? দেখো নিচে লেখা আছে, সূর্যের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 27 গুণ, 27। আবার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ চাঁদের কত গুণ? সাথে চাঁদেরটাও দিয়ে দিছে, 5 গুণ। আবার সূর্যের অভিকর্ষ ত্বরণ চাঁদের কত? 135 গুণ। বুঝতে পারছো? চাঁদের ত্বরণের সাথে হ্যাঁ, পৃথিবীরটা এটা এবং তো আমি সূর্যেরটা। গুণ দেখছিলাম, চাঁদের তরণের 6 গুণ। এটা হচ্ছে পৃথিবীর তুলনায় হচ্ছে চাঁদের, চাঁদের যেটা ছিল আর কি, 6 গুণ ছিল, বাট এখানে 5 গুণ দিচ্ছে, তাই না? মানে 6 গুণ যেটা, সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট, এক্সাক্ট মান না, বুঝছো? এক্সাক্ট মান না। সো 5 গুণই দেওয়া থাকবে, অথবা যে কোনো একটা থাকবে, 6 গুণ থাকবে। বুঝতে পারছো? এক্সাক্ট মান এটা না। ওরা কিন্তু একটা হিসাব নিকাশ করে, একটা এজিউম করে নেয় একটা মান। বুঝতে পারছো? মানে বেসিক্যালি এটাই মাথায় রাখবা, যেটা দেওয়া আছে এখানে। যে কোনো একটা চলে আসতে পারে পরীক্ষায়। ওকে। আচ্ছা, তাহলে মহাকর্ষ অভিকর্ষ থেকে যা যা প্রবলেম দেখাইছি, সবগুলো প্রবলেম বুঝছো সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। কি ভাইয়া? এর বাইরে আসলে কৃষি তেমন কিছুই আসবে না। বুঝছো? হা হুতাশ করার কিচ্ছু নাই। যা যা দেখেছি, মুক্তি বেগ, তারপর হচ্ছে তোমার ওই আহ বিভব বাইর করা, একক নির্ণয় করা, তারপর একটার থেকে আরেকটা কত গুণ বেশি, এই টাইপের কোয়েশ্চেনই আসে। এর বাইরে আসলে আহামরি কিছু আসে না। একটু মাথা ঠান্ডা রাখবা, দেখবা যে তোমরা সবগুলা পারতেছো। বুঝছো? মাথা ঠান্ডা রাখলেই পারতেছো। মাথা গরম হইলেই দেখবা ভাই, যে সহজ জিনিস থিওরি পারতেছো না। রিলেটেড কি পড়তে হবে? থিওরি রিলেটেড? থিওরি রিলেটেড জিনিস অবশ্যই পড়তে হবে। থিওরি না পড়ে গেলে হবে? শুধু ম্যাথ করলে হবে? আমি তো ম্যাথ দেখাচ্ছি তোমাদেরকে, আর কিছু কিছু থিওরি দেখাচ্ছি। যে থিওরিগুলো তোমরা নিজে পারবা, ওইটা আমি দেখে তো সময় নষ্ট করার দরকার নাই, তাই না? আচ্ছা, পরের প্রবলেমটা একটু খেয়াল করো। একটি প্লেন সমবেগে খাড়া উপরের দিকে উঠতেছে। এখন বলছে যে প্লেনের ত্বরণ কত। দেখো এটা কিন্তু 10-11-তে আসছে, এটা আনসার কে বলতে পারবা? খাড়া উপরের দিকে উঠতেছে, মাথায় রাখবা অলওয়েজ। হ্যাঁ, জি। নিচে পড়তেছে মানে অলওয়েজ কি, জি পজিটিভ আমরা ধরি, নর্মালি ধরি, তাই না, পৃথিবীর তুলনায়। তাহলে উপরের দিকে সিম্পলি কি হবে? -জি। একদম সিম্পল থিঙ্কিং। এটা দিছে কেন জানো? দিছে যে পরীক্ষার হলে কে কতটুকু সহজ চিন্তা করতে পারে। ক্রিটিক্যাল থিঙ্ক করলে অনেকে প্লাস মাইনাসে গুলাই আসবা। পরের প্রবলেম দেখো। পৃথিবীর ভর চাঁদের ভরের কত বলছে? 81 গুণ। এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ কত? 4 গুণ বড়। চাঁদের অভিকর্ষ ত্বরণ কত হবে? তে অভিকর্ষ ত্বরণের সূত্র আমরা জানি, জি এম বাই কি, আর স্কোয়ার। আর স্কোয়ার। মনে আছে? আচ্ছা, জি তো ভাই। মনে যদি থাকে তাহলে আমরা একটু বসাই। মনে যদি থাকে তাহলে এখানে কি বলছে যে চাঁদের, পৃথিবীর ভর, মানে এম ইকুয়ালস টু কি, 81 × এম এম। আবার কি বলছে? পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়ালস টু কত? 4 × আর এম। ঠিক আছে? তাহলে আমরা মানগুলো এখানে বসাই। এটাই মনে করো আমাকে জি ড্যাশ বের করতে বলছে, তাহলে জি × এম ই। ঠিক আছে? এম ই মানে কত? 81 mm ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে কত? 4 4 16 আর এম এম স্কোয়ার।
তাহলে দেখো, জি এ জি এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার, এটুক মানে এটুক তো দেওয়াই আছে, আমরা আলাদা করে ফেলছি। তাহলে সংখ্যাগুলো একটু আলাদা করো বোঝার সুবিধার্থে। তাহলে 81 বাই কত, 16। তো আমাকে একটু বলো তো এটা মানে কি, এটা নাইন মানে কি? পয়েন্ট এইট এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু আমাদের এম আছে, তাই না? তাহলে এখানে কত হবে, 9.8। ঠিক আছে, তাহলে 81 ডিভাইডেড বাই 16 ইন্টু কত, 9.8। আচ্ছা, এখানে কিছু একটা ভুল হয়েছে, দেখো তো কি ভুল হচ্ছে। কোনো জায়গায় হয়তো ভুল হচ্ছে, এখানে মানটা তো অনেক বড় চলে আসে। 81 এম বাই আর স্কোয়ার। ওই যে ডাইরেক্ট এটাতে করা যাবে না, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ থেকে 1/6 গুণ। হ্যাঁ, বুঝি নাই। আর স্কোয়ার, শোনো একটু দেখো তো তোমরা, আমি আসলে মাথায় আসতেছে না কোন জায়গায় এত এত বড় মান তো আসার কথা না। খেয়াল করো সবাই একটু। মানটা তো উম, একটু খেয়াল করো, এখানে 81 ডিভাইড বাই আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করো খেয়াল করো। তুমি আমাকে 9.8 বলেই তো আমার মাথাটা নষ্ট করছো। কে জানি 9.8 বলছিলা। দেখো, এখানে আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি তো আসলে এই যে আমাদেরকে বলছে চাঁদের অভিকর্ষ ত্বরণ বাইর করতে, তাই না? চাঁদেরটা কি আমরা জানি? জানি না তো। তাহলে 81/16 ইন্টু, এই যে এইটা তো আমরা চাঁদেরটা বের হইছে না, GM/RM, চাঁদেরটা না? বুঝতে পারো নাই? এটা হচ্ছে চাঁদের এম। আর আমরা শুরুতে কি বসাইছি, এটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃথিবীর জিটা। তাহলে চাঁদের জি যেটা জি, জি মানে মুন ইকুয়ালস টু কি হবে, 16/81 ইন্টু জিই। এটুক বুঝছো সবাই? দেখো তো, জি জাস্ট ভাইয়া। উল্টা বসায় দিছি আর কি, বাকি সব ঠিকই আছে। তাহলে এখন আমরা জি এর মান বসাইতে পারি কত, 9.8। আমরা পৃথিবীরটা জানি, চাঁদেরটা তো বাইর করতে বলছে। তাহলে এখন দেখো এই মানটা কিভাবে বের করা যায়। তো এটা বের করতে তো অনেকের একটু মনে হবে যে ভাই ক্যালকুলেটর ছাড়া বের করা যাবে না, তাই না? তাহলে এটা কিভাবে বের করা যায়, 9.8 কে মনে মনে ধরে নাও 10, 81 কে মনে মনে ধরে নাও কত, 80। তাহলে 10 দিয়ে 8 মানে 80 কে ভাগ করলে কত হয়, 8। আর 8 দিয়ে 16 কে ভাগ করলে কত হয়, 2। তাহলে 2 এর কাছাকাছি মান কোনটা আছে, ওয়ান পয়েন্ট নাইন কোনটাই বলো। ফোর 1.94। বুঝছো কিভাবে সলভ করতে হয়? জি ভাইয়া, বুঝতে পারছি। মানে ক্যালকুলেটর ছাড়া হয় না এই ব্যাপারটুকু, কি আর মানে প্রবলেম হবে তোমাদের? এইভাবে করলে আসলে ধরে ধরে করলে আর প্রবলেম হওয়ার কথা না। পরের প্রবলেমটা খেয়াল করো, পৃথিবীর ঘনত্ব। এটা একটু সবাই নিজেরা নিজেরা করো তো দেখি, পৃথিবীর ঘনত্ব কিভাবে বাইর করে। দেখো পৃথিবীর ঘনত্ব কিভাবে বাইর করব, পৃথিবীর ঘনত্ব। তাহলে আমরা সূত্র কি জানি, জি ইকুয়ালস টু কি, জি এম বাই আর স্কোয়ার। এটা তো আমরা সবাই জানি মোটামুটি, তাই না? তো এখন আমাদেরকে এই যে এটা হচ্ছে পৃথিবীর ভর, তাহলে আমরা জানি কি, রো ইকুয়ালস টু এম বাই ভি। তো পৃথিবী তো একটা কি নিরেট গোলক না? হুম। তাহলে গোলক হইলে ভি এর আয়তন কি হবে, পৃথিবীর আয়তন কি হবে, ভি ইকুয়ালস টু 4/3 করবে থ্রি পাই পাই আর কিউ। পাই আর কিউব। ওকে, তাহলে আর কিউব, এই যে মানটা দেওয়া আছে এটা একটু বসাও তো এখানে, এই যে। তাহলে রো ইকুয়ালস টু এম বাই ভি, যেহেতু তাহলে এম ইকুয়ালস টু কি হবে, রো ভি। রো ভি মানে কত, রো ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে আমরা এম এর মান এখানে একটু বসাই। জি এর তো জি এর জায়গায় আছে, এম এর মান হচ্ছে রো 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই নিচে কি, আর স্কোয়ার। তাহলে এখানে কি হবে দেখো তো, আর স্কোয়ার দিয়ে আর কিউব ভাগ করলে কি হয়, আর থাকবে। তাহলে আমাদেরকে বের করতে বলছে কি, রো এর মান। তাহলে রোটা যদি এইভাবে আমরা একটু বের করার চেষ্টা করি, একটু দাঁড়াও, সিম্পল ক্যালকুলেশন আর কি, এগুলো পারবা সবাই। আচ্ছা, তো এখন এদিকে ছিল হচ্ছে জি। তাহলে আমাদেরকে বলছে কিসের মান বাইর করতে, রো এর মান। তাহলে রো এর মান বাইর করলে এখানে থাকবে হচ্ছে জি ইন্টু 4/3 পাই, এখানে শুধু আর। তাহলে এখানে হচ্ছে একটা রো। তাহলে রো সমান হবে কি, 3G ডিভাইডেড বাই কি, 3G ডিভাইডেড বাই জি 4
পাই। বুঝতে পারছো? তাহলে 4 পাই, আর ভাই ফোর একটা পাই আরো জি আছে আর, নিচে। আচ্ছা হ্যাঁ একটা আর আছে, সরি একটা আরো আছে। তাহলে 4 পাই আর জি, উপরে হচ্ছে 3G। বুঝতে পারছো? এটুক তো সবাই পারবা, না পারার কোনো কারণ আছে? বুঝছো তো সবাই নাকি? জি ভাইয়া বুঝছি। তো আমরা একটা 10 মিনিটের ব্রেক নিব এখন। ব্রেক নিয়ে আমরা আহ পরের চ্যাপ্টার হচ্ছে কি জানি, পর্যায়বৃত্ত গতি মনে হয়। হ্যাঁ, পর্যাবৃত্ত গতির প্রবলেম সলভ করব আমরা। আর অলরেডি আমি টেলিগ্রামে যে ক্লাসগুলো প্রোভাইড করছি ওগুলো একটু দেখে নিও তোমরা। ওগুলা দেখে নিলে তোমাদের হয়ে যাবে। আর যেগুলা লাইভ হয় নাই, যেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করি নাই, ওগুলো আমরা লাইভ নিব। প্রয়োজন অনুসারে যতগুলো লাইভ নেওয়া যায় আমরা নেওয়ার চেষ্টা করব। আর এর বাইরে আর কিচ্ছু আসবে না, এটাই মাথায় রেখো। আমি যা যা দেখাইছি এর বাইরে আর কিছু আসার আসলে সম্ভাবনা নাই। এগ্রি গুচ্ছতে আসলে এত কঠিন কিছু আসে না, ইজি জিনিসই আসে, টাইপ রিপিট হয়। বাট তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা নিজেরা সব টাইপগুলো দেখে যাও না, আর ইজি ইজি জিনিস ভুল করে দিয়ে আসো। আমি এখানে যা যা দেখাইছি এগুলো কি খুব কঠিন মনে হয়েছে কারোর কাছে? একজনও আছে যে ভাই কঠিন মনে হয়েছে? ভাই নিজে নিজে করলে তো কঠিন লাগে নাকি? হুম? নিজে নিজে করলে কঠিন লাগে। বাট এগুলো তো একদম ইজি জিনিস, নিজে করলেও তো পারার কথা, তাও কেন পরীক্ষা হলে পারো না? কয়জন আছো যে কোথাও চান্স হয় না এরকম? কয়জন আছো? আচ্ছা, মাহিন লেখছে ভাই এগ্রি ক্লাসগুলো কই পাবো ভাই? এগ্রি ক্লাসগুলো তো টেলিগ্রামে পাবে, যারা এগ্রি ক্লাস নিচ্ছ তারা টেলিগ্রামে পাবে। আচ্ছা, তো ম্যাক্সিমামই হচ্ছে কোথাও চান্স হয় নাই, কেন হয় নাই এটা কি বুঝতে পারছো? বিকজ অফ ইজি ইজি জিনিস তোমরা মিস্টেক করে দিয়ে আসো। এটাই হচ্ছে আসল রহস্য, এর বাইরে আর কিছু না। তো ওকে, আমরা 10 মিনিটের ব্রেক নিয়ে আবার শুরু করব। পর্যাবৃত্ত গতি আমাদের এই হ্যাঁ ক্লাসটা তেরো চ্যাপ্টার। 13 তারিখ নেওয়ার কথা ছিল না? জি। এটা আজকে নিয়ে নিলাম আর কি, 13 তারিখেরটা 13 তারিখে হবে না, আরো পরে হবে। মানে একদিন আগে নিয়ে নিলাম আর কি, আমার একটু 13 তারিখে কাজ পড়ে গেছে তো এই জন্য। তো কেউ যদি গ্রুপে ক্লাসের কথা জিজ্ঞেস করে তোমরা বলে নিও আর কি, আমি তো যেহেতু অলরেডি নোটিশ দিয়ে দিছি, তাও একটু বইলো আর কি কেউ যদি খুঁজে। আর এটা আমি টেলিগ্রামে আপলোড করে দিব ভিডিওটা। ভাইয়া, ওকে। হ্যাঁ বলো। আমি তো এগ্রিতে পরীক্ষা দিতে পারবো।